KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্বাগত জানাবো আজকের আলোচনায়। মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিতর্কের সূত্রপাত। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক এই মুহূর্তে তলানিতে গিয়ে ঠেকেছে। প্রথমে আমরা দেখলাম ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে মুস্তাফিজুরকে আইপিএল খেলতে না করার জন্য কেকেআরকে নির্দেশ পাঠানো হলো এবং সেই মতো তাকে ছেড়ে দিল কেকেআর। পরবর্তীতে আমরা দেখলাম যে বাংলাদেশের তরফে সেই প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা আইসিসির কাছে চিঠি পাঠালো এই মর্মে, যাতে আগামী যে টি-20 বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপের যাবতীয় যে ম্যাচ, সেই ম্যাচগুলো বাংলাদেশের যে ম্যাচ সেগুলি তারা শ্রীলঙ্কায় খেলবে এবং একেবারেই পাকিস্তানের মতন, এবং এই মর্মে চিঠিও দিল আইসিসিকে। এই জায়গা থেকে জয়জ্যোতি জানতে চাইবো, আইসিসি কি ছাড়পত্র দিচ্ছে? এই নিয়ে তো জল অনেক দূর এগিয়েছে, লেটেস্ট কি আপডেট পাচ্ছ? দেখো ভাস্বতী, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে তুমি যখন এই প্রশ্নটা করছো, এখনো পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিচ্ছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা আইসিসি অফিসিয়ালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আবারও বোঝানো হবে যে কি পরিমাণ ক্ষতি হতে চলেছে যদি তারা এই যে মানে এই পয়েন্টে স্টিক থাকে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এটাও বোঝানো হবে যে বিসিসিআইয়ের সঙ্গে যাতে মিলে ঝুলে আবার সেই পুরনো সম্পর্ক ফিরে আসে, তারা যেন যায় ভারতে। তবে এখন যা অবস্থা, বিসিবি কিন্তু অনড়, যেটা আমরা দুদিন তিন দিন ধরেই দেখছি। এবার এই অবস্থায় দাঁড়িয়ে কিছু কিছু মেম্বার রয়েছে যারা, আমি গতকালও বলছিলাম যে যারা বাংলাদেশের প্রতি কিন্তু সহানুভূতিশীল। এবার সহানুভূতিশীল হলেই তো হবে না, এই যে পুরো জিনিসটাকে করে দেওয়া, বাংলাদেশের ভেন্যু রিলোকেট করে দেওয়া, এটা কিন্তু এত সহজ নয়। এবার প্রথম কথা হচ্ছে যে মেইন যে হোস্ট কান্ট্রি, হোস্টিং রাইট মেইন রয়েছে ভারতের, আর 25% বলা যেতে পারে, যদি আমি এটাকে এইভাবে দেখি, 75% ভারতের কাছে, 25% শ্রীলঙ্কার কাছে। এবার বাংলাদেশও যদি ওখানে খেলে, এবার শ্রীলঙ্কাও যদি ওখানে খেলে, মানে শ্রীলঙ্কায় খেলে, পাকিস্তানও যদি শ্রীলঙ্কায় খেলে, তাহলে তো মানে ভারতের জন্য কি থাকছে? ভারতের জন্য তো থাকছেই না কিছু তেমন। এবং বাংলাদেশ যদি এরপরে সুপার 8-এ ওঠে, সেক্ষেত্রেও তারা ভারতে এসে খেলতে চাইবে না। এবার এটাই হচ্ছে বিষয় যে পুরো স্কেডিউলটাই কিন্তু একদম ঘেটে যাবে। এবার আইসিসির তরফ থেকে প্রথমে যেটা আমরা জানতে পারছি, আইসিসি অফিসিয়ালের তরফ থেকে, যে তাদের তরফ থেকে একবার বোঝানো হবে বিসিবিকে যে এটার ফল কিন্তু এটা হতে চলেছে, এই পরিমাণ ক্ষতি হতে চলেছে, বা আদার্স যেসব পয়েন্টস রয়েছে পয়েন্ট ওয়াইজ তাদের বোঝানো হবে যে তারা যদি একবার বিসিসিআইয়ের সঙ্গে নেগোশিয়েট করে বা দুজনে মিলে যেতে আবারও মানে যেটা ছিল সেটাই যেতে হয়। এবার আমরা নিশ্চিত যে বিসিবি সেটাতে রাজি হবে না, এবং তারা খালি একটা কথা বলছে, সিকিউরিটি, নিরাপত্তা হচ্ছে সবার আগে। ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এই রিকোয়েস্ট করছি আইসিসিকে। এটা বিসিবির বক্তব্য যে যেখানে ভারতের মতো দেশ মুস্তাফিজুরকে সিকিউরিটি দিতে পারছে না, সেক্ষেত্রে গোটা টিমকে কী করে সিকিউরিটি দেবে? এবার ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, তুমি যদি সেই ভিডিওটা দেখো, যেখানে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া নির্দেশ দিয়েছে যে কেকেআরকে রিলিজ করে দেওয়ার, মুস্তাফিজুরকে যাতে রিলিজ করে দেয় কেকেআর, সেখানে কিন্তু তিনি সিকিউরিটি মানে শব্দটা ব্যবহারই করেনি। তো সেখানে যদি আমি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখি, সেখানে কিন্তু বিসিসিআই বলবে সিকিউরিটি তো আমরা বলিনি, আমরা তো রেডি আছি, বাংলাদেশে আসবে, আমরা সর্বোচ্চ মানে যেটা সিকিউরিটি, সেই সিকিউরিটি দেওয়ার জন্য আমরা প্রস্তুত। তো সেখানে দেবজিৎ সাইকিয়া খুব ট্যাক্টফুলি এড়িয়ে গিয়েছিলেন যে রিসেন্ট ডেভেলপমেন্ট বাংলাদেশে, সেই জন্য তারা বলেছিলেন যে মানে বিসিসিআই বলেছে যাতে রিলিজ করে দেয় মুস্তাফিজুরকে। এবার মুস্তাফিজুর এই নামটা তো সাংঘাতিকভাবে নাড়িয়ে দিয়েছে দুটো দেশকে, কিন্তু মুশকিল ওটাই হচ্ছে যে সিকিউরিটি, যখন যদি সিকিউরিটির কথাটা বলতো তাহলে কিন্তু বাংলাদেশের এখানে মানে একদম মানে ইজিলি তারা এখানে আইসিসির একদম মানে কি বলবো, আইসিসির সহানুভূতি মানে সর্বাগ্রে পেত। এবার তা সত্ত্বেও আইসিসির সহানুভূতি পাচ্ছে, এমন নয় যে পাচ্ছে না। অনেকে বলছেন যে জয় শাহ আইসিসির প্রধান,
তো সেক্ষেত্রে তো মানে এক্ষেত্রে পুরোটাই বিসিসিআই কন্ট্রোল করছে, কিন্তু এটা ভুল। এই কথাটা টোটালি ভুল। কেন ভুল? কারণ আদার্স যে মেম্বার রয়েছে তাদেরকে নিয়েও তো চলতে হবে, তো তাদেরও তো কথার দাম রয়েছে। এবার সেটাই যেটা আমি গতকালও বলার চেষ্টা করেছি, যে একটা পরিস্থিতি ভেবে দেখা হচ্ছে, জানি না সেটা বাস্তবায়িত হবে কি হবে না, এবং টপ মোস্ট সোর্সই বলছে যে ওখানে যেসব ম্যাচ রয়েছে, যেগুলো শ্রীলঙ্কার হোম ম্যাচ নয়, যেগুলো বাংলাদেশের ম্যাচ নয়, যেগুলো পাকিস্তানের ম্যাচ নয়, সেই ম্যাচগুলি যদি এখানে সুইচ করে দেওয়া যায়, মানে সোয়াপ করা যায়, তবে এটা কিন্তু বলে দিলেই হয়ে যাবে না। এবার এটার চিন্তা ভাবনা শুরু হয়েছে, কিন্তু সবার আগে আইসিসি যেটা চেষ্টা করছে যে বিসিবিকে বোঝানো যে যা হয়েছে বিসিসিআইয়ের সঙ্গে বসে মিটিয়ে নাও, এবং বিসিসিআইও শোনা যাচ্ছে যে বিসিসিআই কিন্তু রেডি আছে। বিসিসিআই কিন্তু ইনিশিয়েটিভ অলরেডি নিয়েছে যে বিসিবি যদি কথা বলতে চায় তাহলে তারা কিন্তু রাজি আছে যে ভারতে এসেই বাংলাদেশ খেলুক। এখানেই তোমার 7ই ফেব্রুয়ারি বাংলাদেশের যে ম্যাচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজে, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, এবং যে 3টে ম্যাচ রয়েছে এখানে এবং একটা মুম্বাইতে, এখানেই খেলুক, এটা কিন্তু বিসিসিআই চাইছে। এবার ওই যে মুস্তাফিজুর একটা নাম কিন্তু নাড়িয়ে দিয়েছে, তুমি দেখতেই পাচ্ছ যে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এটাই বলার যে এখনো কিন্তু হয়তো টুইস্ট বাকি রয়েছে, তবে এই সন্ধ্যায় বসে এটুকুই বলবো, এখনো কোনো রকম সিদ্ধান্তেই কিন্তু আসতে পারেনি আইসিসি। একদমই আলোচনা চলছে, একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে যে যাবতীয় নিরাপত্তা দেওয়া হবে বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে এলে, এটা নিশ্চিত করা হয়েছে। সমস্ত রকম নিরাপত্তায় যাতে কোনো রকম খামতি না থাকে এই বিষয়টা দেখা হবে। তবে বিসিবির সেক্ষেত্রে স্ট্যান্ডটা কি? দেখো ভাস্বতী, প্রথম কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে ক্ষেপে রয়েছে। কারণ কি সেটা বলে দিতে হবে না, মুস্তাফিজুর। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল তিনি বলছেন একটাই কথা, যে আমরা বিসিসিআইয়ের সঙ্গে কোনো কথাই বলবো না। মানে এমন পর্যায়ে চলে গিয়েছে মুস্তাফিজুরকে কেন্দ্র করে সম্পর্ক, যে বিসিসিআইয়ের সঙ্গে কথা বলতেই নারাজ। এইখানেই কিন্তু আইসিসি এই কাজটা করবে অ্যাজ মিডিয়েটর, এবং তারা এটাই বোঝাবে বিসিবিকে যে এই কিন্তু এটার পরিণাম হতে পারে তোমরা যদি এখানে মানে ভারতে না খেলতে যাও। এবং সেক্ষেত্রে অবশ্যই বিসিসিআইয়ের সঙ্গে বসে একবার গোল টেবিলে বসে আলোচনা করে নাও, যদি কোনো সমাধান সূত্র বের হয়। আর যদি না হয় সেক্ষেত্রে মানে যদি বিসিবি বলে যে না স্টিক, আমরা যেখানে আছি, এই যে এটা হলো সেটা একদম অপমান, সেটা আমরা মানতে পারবো না। তবে ওই কিছু আমি দেখছি, কিছু মানুষ বাংলাদেশে প্রচুর ভালো ভালো ক্রিকেট প্রেমী মানুষ রয়েছে, এরা বলছেন যে মুস্তাফিজুরকে নিয়ে পলিটিসাইজ করা হয়েছে। এরকম পলিটিক্স না, মানে এটা পলিটিসাইজ করা না কি করা সেটা আমরা এখানে বসে ব্যাখ্যা করতে পারবো না, কারণ এটা পরিষ্কার যেটা রিসেন্ট ডেভেলপমেন্ট বাংলাদেশে যেটা হয়েছে সেটার নিরিখে এটা নেওয়ার সিদ্ধান্ত। তবে এরকম রাজনীতি আমরা সাকিব আল হাসানের ক্ষেত্রেও দেখেছি। সাকিব আল হাসান তার শেষ টেস্ট ম্যাচটাই খেলতে পারেনি বাংলাদেশে গিয়ে, তাহলে সেখানকার কিছু মানুষ এই যে উস্কানিমূলক কিছু কথা বলছেন, এটা জাস্ট মানে মানা যায় না। তাই পলিটিক্স সব জায়গায় রয়েছে। সাকিব আল হাসান যিনি মানে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার ছিলেন প্রায় মানে অনেক বছর, আমি ঠিক সেই হয়তো মানে ফিগারটা হয়তো বলতে পারবো না। সাকিব আল হাসান মানে ওই এমন পলিটিক্সের এই অবস্থা, রাজনীতির এই অবস্থা বাংলাদেশের ভেতরের, যে উনি শেষ টেস্ট ম্যাচ গিয়ে খেলতে চেয়েছিলেন, তার ইচ্ছেই এখনো পর্যন্ত মানে তিনি পূরণ করতে পারেননি। তাই এখনই এত উস্কানিমূলক কথা বলাটা হয়তো ঠিক না, কারণ বাংলাদেশের জন্য ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অনেক কিছু করেছে। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কথা বলতে গেলে গতকাল গৌতম ভট্টাচার্যও বলেছেন, জগমোহন ডালমিয়া এই ব্যক্তির নাম এই প্রজন্ম জানে কিনা আমি জানি না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা রয়েছে, এই ব্যক্তিটি কিন্তু অনেক কিছু করেছে এবং ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচটা কিন্তু বাংলাদেশ খেলেছে, মানে তাদের এই যে অভিষেক এই টেস্টে। তাই ওই মানে যেগুলো হচ্ছে সেগুলো আপনারাও দেখছেন, আমরাও দেখছি। তবে সব খারাপ বিসিসিআইয়ের, মানে ভারতীয় ক্রিকেট মানে একদম জলাঞ্জলিতে দিয়ে দাও, ভারত মানে একদম শত্রু, এটা ভাবার কিন্তু কিছু মানে কারণ নেই, এটুকু বলার। একদমই। বাংলাদেশ নিয়ে আমরা কথা বলছি, তবে এবার একটু আসি সূর্যকুমার যাদবের কথায়। সূর্যকুমার যাদবের ফর্ম কিন্তু যথেষ্ট ভোগাচ্ছে জয়জ্যোতি। আমরা দেখছি যে বিজয় হাজারে ট্রফিতে আজকেও তার পারফরমেন্স একদম দুঃখজনক, হতাশাজনক। সেক্ষেত্রে টি20 বিশ্বকাপের আগে তার ফর্ম নিয়ে তো চিন্তা থাকছে। সূর্যকুমার যাদবের আমি টি20 ইয়েটার স্ট্যাটসটা একবার বলছি।
21টা ম্যাচ, 218 রান, 123.16 স্ট্রাইক রেট। এটাকে কি বলবো, টেরিবল বললেও বোধহয় কম বলা হবে। কিন্তু এই সূর্যকুমার যাদব তো অনেক ম্যাচ জিতিয়েছেন এবং সেরা ছন্দে যখন সূর্যকুমারকে দেখা যায় তখন ভারী চমৎকার লাগে। আর সেটাই কিন্তু বলছেন এক্ষেত্রে রিকি পন্টিং ওটাই বলছেন, তিনি টিপস দিচ্ছেন যে সূর্যকুমারকে ফিরে আসতে হবে। তার ভালো ভালো ইনিংসগুলো আমি দেখেছি এবং তিনি বিশ্বমানের টি-20 ক্রিকেটার, তাই তাকে ফিরতে হলে পজিটিভ চিন্তা রাখতে হবে। ওই যে আউট হয়ে যাব এই ভাবনাটাই দূর করতে হবে এবং তাকে রানের চিন্তা করেই খেলতে হবে। এবং প্রথম 10-12 বল যদি থিতু হয়ে যান, তিনি বিশ্বাস করেন, মানে পন্টিং বিশ্বাস করেন যে দ্রুত ফর্মে ফিরবেন সূর্যকুমার যাদব। আমরাও বিশ্বাস করি, কারণ আর অপশান নেই। সূর্যকুমার যাদব যে অলরেডি প্রুভেন গ্রেট প্লেয়ার, এটা নিয়ে বলার কোনো মানে অপেক্ষাই রাখে না। টি-20তে কী ধরনের ইম্প্রোভাইজিং শট খেলেন সূর্যকুমার যাদব আমরা দেখেছি। তাই এটাই বলার যে সূর্যকুমার রানে ফিরুক এবং এই টি-20 বিশ্বকাপে তার ব্যাট যেন যথেষ্ট রকমভাবে চওড়া হয় এবং রাতের আকাশেও যেন সূর্যোদয় ঘটে, অন্তত সূর্যকুমারের ব্যাটে, এটুকুই বলবো। একদমই, সূর্যকুমারকে নিয়ে অবশ্যই আমাদের একটা চিন্তা থাকছে। তিনি অধিনায়ক টি-20 বিশ্বকাপের স্কোয়াডে এবং এবার যার কথা বলতে হয় শ্রেয়াস আইয়ার, তিনি আজকে কামব্যাক করে মুম্বাইয়ের হয়ে 82 রান করেছেন, তবে 100 রানের থেকে অনেক একটুখানি হলে দূরে। শ্রেয়াস আইয়ার তিনি ওডিআইতে রয়েছেন এবং ওডিআই প্রথম যে সিরিজটা রয়েছে, প্রথম যে ম্যাচ, সিরিজের প্রথম ম্যাচ 11ই জানুয়ারি ভাদোদারায়, সেখানে কি তিনি খেলবেন কি এখনো জানতে পারছো? দেখো, গতকাল আমার সঙ্গে কথা হচ্ছিল এমসিএ প্রেসিডেন্ট, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আজিঙ্কা নায়কের, এবং তিনি একটা কথাই বলছিলেন যে শ্রেয়াস আইয়ার একদম ফিট রয়েছেন। শ্রেয়াস আইয়ার নিশ্চিন্তে থাকুন, তিনি ফার্স্ট ওডিআই থেকেই খেলবেন। এবার আজকের ম্যাচ তুমি যেমনটা বললে, 53 বলে 82 রান করেছেন শ্রেয়াস আইয়ার। এটাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি তার লয়ে ফিরে এসছেন। এই যে 10 সপ্তাহ তিনি মাঠের বাইরে ছিলেন, তারপর যেভাবে ফিরলেন, এটা কিন্তু সত্যিই মানে প্রশংসা করতে হবে। কারণ তার যে চোটটা লেগেছিল, অত্যন্ত গুরুতর চোট লেগেছিল এবং যার জন্য 10 সপ্তাহ লাগলো তার রিকভার করতে। তবে আজকের বিজয় হাজারের এই ইনিংসটা কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে। এই যে 53 বলে 82 রানের ঝকঝকে ইনিংস, এটা পরিষ্কার জানান দিচ্ছে যে আমি ফিট, আমি ব্লু জার্সি পরার জন্য তৈরি হয়ে রয়েছি। তাই আমি খুব মানে আমাকে আর বেশি দিন কিন্তু আটকে রাখা যাবে না। যা খবর, আরেকটা মনে হয় ম্যাচ খেলবে, সম্ভবত পাঞ্জাবের বিরুদ্ধে রয়েছে বিজয় হাজারের। সেই ম্যাচটা খেলে তিনি ভারতীয় স্কোয়াডে যোগ দেবেন এবং সব ঠিকঠাক থাকলে প্রথম ওডিআই থেকেই ভাইস ক্যাপ্টেনকে দেখা যাবে। একদমই, অর্থাৎ তিনি আজকের যে ম্যাচে বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন এবং এই পর বলা যায় যে তিনি অনেকটা ফিট রয়েছেন। তার ফিট হতে 2 থেকে 3 মাস লাগতো, তবে 2 মাসের মধ্যে তিনি ফিট হয়ে গিয়েছিলেন। অস্ট্রেলিয়া সফরে গিয়ে তিনি চোট পেয়েছেন এবং তারপর বেঙ্গালুরুতে ছিলেন তিনি, সেখানেই রিহ্যাবে তার চিকিৎসা চলেছে। আলোচনা চলছে, আর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিরাট কোহলিকে নিয়ে কথা বলতে হয়। বিরাট কোহলির টেস্টে অবসর নিয়ে সঞ্জয় মঞ্জরেকর তিনি বোধহয় কিছু একটা বলেছেন যে তার এত তাড়াতাড়ি টেস্ট থেকে সরে দাঁড়ানো, এরকম কিছু নিয়ে কি কিছু বলেছেন বিরাট কোহলিকে নিয়ে? একদমই, সঞ্জয় মঞ্জরেকর অনেক সময় অনেক কথা বলেন, মানে সেটা অনেক সময় বিতর্কিত হয়ে যায়। তো সঞ্জয় মঞ্জরেকর এটাই বলছেন যে যেখানে তার কন্টেম্পোরারি ব্যাটাররা ভালো ব্যাটিং করছেন, তিনি এক্সাম্পলও দেন যে জো রুট, স্টিভেন স্মিথ আজকেও 17 রান করেছেন, কেন উইলিয়ামসন। তো যারা রেড বল ক্রিকেট এত স্বাচ্ছন্দ্যে খেলছেন, বিরাট কোহলি কন্টেম্পোরারি ক্রিকেটার হয়েও তাদের এত দ্রুত কেন চলে গেলেন টেস্ট ক্রিকেট থেকে। এবং তিনি এটাও বলছেন যে যে জায়গায় তার সমস্যা হচ্ছিল, তার যদি অ্যাভারেজ বলি 5 বছরে টেস্ট ক্রিকেটে তার অ্যাভারেজ 31, সেটা মেরামত করা যেতে পারতো এবং কিছু ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাডজাস্টমেন্ট হলেই কিন্তু সেটা হতো। তাই এত দ্রুত টেস্ট থেকে বিদায় নেওয়াটা সঞ্জয় মঞ্জরেকররা মানতে পারছেন না এবং তিনি এটাই বলছেন যে তিনি ইজিয়েস্ট ফরম্যাট চুজ করেছেন খেলার জন্য। ওডিআই ফরম্যাটটাকে তিনি ইজিয়েস্ট ফরম্যাট বলছেন। তবে সঞ্জয় মঞ্জরেকরকে একটা কথাই বলতে চাই যে সঞ্জয় মঞ্জরেকর বোধহয় ওয়াকিবহল নয় যে ভারতীয় ক্রিকেটে কী কী চলছে। কারণ ইংল্যান্ড সিরিজটা আপনি মনে করে দেখবেন, সেই ইংল্যান্ড সিরিজের আগে বিরাট কোহলিকে ক্যাপ্টেন্সি দেওয়ার কথা বলা হচ্ছিল এবং বিরাট কোহলি যখন মানে
বিরাট কোহলি যখন নিজেও রাজি ছিলেন যে ঠিক আছে আমি ক্যাপ্টেন্সি করব এবং তিনি পুরো টেস্ট সিরিজটা খেলতে চেয়েছিলেন, তখন কোথাও গিয়ে নাম বলবো না, কোনো কোচিং স্টাফ হতে পারে, কোনো সিলেক্টর হতে পারে, তারা কিন্তু পরিষ্কার বলেছেন যে আমাদের আগে চিন্তা ভাবনা করা উচিত, আমাদের পিছিয়ে না এসে আমাদের আগে কি হবে ইন্ডিয়ান ক্রিকেটে সেটা ভাবা উচিত। এবং ইন্টারেস্টিংলি বিরাট কোহলি যখন রিটায়ারমেন্ট নিলেন টেস্ট ক্রিকেট থেকে, তারিখটা মনে পড়ছে না, মে মাসের কোনো এক তারিখ হবে, তখনও কিন্তু কারো ফোন যায়নি বিরাট কোহলির ফোনে। তাই বিরাট কোহলির মতো এত বড় ক্রিকেটাররা যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন বুঝে শুনেই নিচ্ছেন, তাই ক্রিকেটিং দক্ষতা নিয়ে তো তার কোনো প্রশ্নই নেই। এবং ক্রিকেটিং রিজনে যে তিনি ছেড়েছেন সেটাও নয়, কোথাও গিয়ে মানবিমান হয়েছে, কোথাও গিয়ে যখন তিনি বুঝতে পেরেছেন যে ইংল্যান্ড সিরিজে যেখানে তিনি ক্যাপ্টেন্সি করতে চেয়েছিলেন, পুরো সিরিজ খেলতে চেয়েছিলেন, সেটা যখন ইগনোর করা হয়, যখন কোনো অন্য ক্রিকেটারকে নিয়ে আসা হয় শুভমান গিলকে, তখন হয়তো তিনি সেটায় মনক্ষুণ্ণ হয়েছেন এবং যেটা আমরা দেখি যে সঙ্গে সঙ্গে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং রোহিত শর্মারও সিদ্ধান্ত আমরা দেখতে পাই। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এইটুকুই বলবো যে পরিস্থিতি স্টিভেন স্মিথের যা সেটা বিরাট কোহলির নয়, পরিস্থিতি যা জো রুটের সেটা বিরাট কোহলির নয়। তাই ভারতের হয়ে ভারতের জার্সিতে ক্রমাগত পারফর্ম করে যাওয়ার যে চাপ, এটা কিন্তু সাংঘাতিক। হয়তো অস্ট্রেলিয়ান জার্সিতেও সেই চাপটা নেই যেটা ইন্ডিয়ান জার্সিতে রয়েছে। একদমই। এবং বিরাট কোহলির কথা বলতে বলতে শুভমানের কথাও বললে, আর শুভমানকে নিয়ে জিজ্ঞেস করব, কারণ শুভমান গিলের আজকেও বিজয় হাজারে ট্রফিতে তার ফর্ম কিন্তু যথেষ্ট খারাপ। একদিকে শ্রেয়স আইয়ারের জোড়ো ব্যাটিং, সূর্যকুমার যাদবের ফর্ম ভোগাচ্ছে, শুভমান গিলকে নিয়ে কি বলবে? শুভমান গিলকে কিছু একটা করতে হবে, কারণ শুভমান গিল আমরা জানি যে টি-20 স্কোয়াড থেকে তাকে ড্রপ করা হয় এবং শুভমান গিল নিজেও চাইছেন যে একটা স্টেটমেন্ট যাতে তিনি দিতে পারেন এই ওডিআই সিরিজে, তিনি ক্যাপ্টেন হিসেবে ব্যাক করছেন। তবে আজকের রানটা আমি বলে দিই যে 11 রানে তিনি আউট হয়ে গিয়েছেন। শুভমান গিল প্রথম যে বিজয় হাজারে তার ম্যাচটা কামব্যাকের যে ম্যাচটা, সেটা খুব একটা সুখকর হলো না। তবে এটা তো বিজয় হাজারে, আমরা এটাই চাইবো যে খুব দ্রুত যেন শুভমান গিল তার লয়ে ফেরেন এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দারুণ দারুণ সব নক রয়েছে শুভমান গিলের, সেই সেই নকের ফ্ল্যাশব্যাক যেন হয়তো বরোদা অথবা রাজকোট অথবা ইন্দোর আমরা দেখতে পাই। একদমই। এবং ওডিআই সিরিজ শুরু হতে চলেছে আর কয়েকটা দিন বাকি। রবিবার থেকে প্রথম ওডিআই সিরিজের প্রথম ম্যাচ রয়েছে। টিম ইন্ডিয়ার প্রস্তুতিটা ঠিক কোন জায়গায়? দেখো ভাস্বতী, টিম ইন্ডিয়ার প্রস্তুতি তো চলবেই। টিম ইন্ডিয়ার প্রস্তুতি এখন দেখতেই পাচ্ছ, ক্রিকেটাররা বিজয় হাজারে খেলছে, এখন তো আর সেটা সম্ভব নয় যেটা শুভমান গিল গতকাল বলেছেন যে 15 দিনের একটা ক্যাম্প প্রয়োজন টেস্টের আগে, এটা যদিও ওডিআই সিরিজ। তবে একটা কথা বলবো যে প্রস্তুতি কি হবে সেটা পরের বিষয়, তবে টিকিটের হাহাকার। এর আগে আমরা বলেছিলাম বরোদায় টিকিট 8 মিনিটে সোল্ড আউট হয়ে গিয়েছে। এবার আজকে ইন্দোরের খবরটা দেই, ইন্দোরে অনলাইনে টিকিট সোল্ড আউট। এবার সোল্ড আউট হয়ে গিয়েছে, তাতে কিন্তু ফ্যানেরা মানছে না, তারা চলে যাচ্ছেন আধিকারিকদের সেই ইন্দোরের ক্রিকেট আধিকারিকদের কাছে যে টিকিট লাগবে। ইন্দোরে প্রচুর ক্রিকেট ফ্যানাটিক্স রয়েছে। এর আগেও ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ কভার করতে গিয়ে আমি দেখেছি যে তারা কতটা ক্রিকেট পাগল, এবং তারা স্টেডিয়ামের সামনে গিয়ে ডিমান্ড করছে টিকিট লাগবে, টিকিট চাই। এবং কেন টিকিট লাগবে তার কারণ একদম স্পষ্ট, এই একটা টিমে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, একের পর এক তারকা কিন্তু রয়েছে, অনেক মশলা রয়েছে এবং ডিসাইডিং ম্যাচ ইন্দোরের সম্ভবত হতে চলেছে। তাই এই ম্যাচ কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, ফ্যান্সরা এটাই মনে করছেন। তবে টিকিট তো সোল্ড আউট, আধিকারিকরা বলছে যদি অনলাইনে সব টিকিট সোল্ড আউট হয়ে যায় তাহলে আমাদের কি করা আছে, অফলাইনে তো কোনো টিকিটই নেই। তাই টিকিটের হাহাকার এই মুহূর্তে চারদিকে, ইন্দোর থেকে বরোদা, এটুকু বলতেই হচ্ছে। একদমই। আজকের সময় একেবারেই শেষ। আজকে স্পেশাল কি থাকছে জয়জ্যোতি? আজকে ভীষণ স্পেশাল একজন মানুষের জন্মদিন, কপিল দেব নিখাঞ্জ, তাকে অনেক অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা। কপিল দেব কি বলবো, পুরো ওয়ানডে ক্রিকেটের ধারণাটাই বদলে দিয়েছিলেন 175 করার পর। এটা আমার কথা নয়, এটা সুনীল গাভাস্কার বলেছেন। এবং সুনীল গাভাস্কার এই মুহূর্তে, আমি শিওর যে আজকে তার মোবাইল থেকে মেসেজ গিয়েছে কপিল দেবের মোবাইলে। এবং কপিল দেব কি, আমার কাছে তুমি যদি জিজ্ঞেস করো, আমি এটুকুই বলবো, কপিল দেব ভারতের সর্বকালের শ্রেষ্ঠ অলরাউন্ডার। আমরা জানি যে গাভাস্কারের পর সচিন এসছে, সচিনের পর বিরাট কোহলি এসছে, কিন্তু কপিল দেবের পর কে? অনেকে
হার্দিক পান্ডিয়ার নাম নেন, কিন্তু প্লিজ 11টি টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটারের সঙ্গে কপিল দেবের অ্যাটলিস্ট তুলনা হয় না। আমি হার্দিক পান্ডিয়াকে সম্মান রেখেই বলছি, টি20তে বিরাট মাপের ক্রিকেটার হার্দিক পান্ডিয়া, তবে হার্দিক পান্ডিয়া কপিল দেব নন। একদমই সময় একেবারেই শেষ। ধন্যবাদ জানাবো জয়জ্যোতি তোমাকে। আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3:07।